ভ্রমণ পিপাসু বাঙালির কাছে বিদেশ ভ্রমণ সবসময়ই খুব আকর্ষণীয়। তবে স্বাদ থাকলেও সাধ্য সবসময় স্বাদ দেয় না। তাই আজকের গল্পটা সাধ্যের মধ্যে স্বাদ পূরণের কাহিনী। আজ দিনটা রবিবার, 23শে জুন। এখন বেরোলাম আজকে একটা নতুন গল্পের জন্য। একটা নতুন জার্নি শুরু হচ্ছে। কত কম খরচে একটা নতুন দেশ ঘোরা যায় সেই নিয়েই আজকের গল্প। তো হ্যাঁ, অন্বেষা একটু এগিয়ে গেছে কারণ আমাদের বাসের টাইম হয়ে গেছে। এখান থেকে বাসে করে আমরা প্রথমে পোর্টে যাব। পোর্ট থেকে আমরা জাহাজ ধরে আমাদের যাত্রা শুরু আর কি। তো যেটা বলছিলাম, কত কম খরচের হিসাবটা না হয় পরে দিচ্ছি, তার আগে ওয়েদারের খবরটা বলি। যা অবস্থা দেখছি, সেই আমরা যখনই দেশের বাইরে, সুইডেনের বাইরে পা রাখবো ভাবি, তখনই ওয়েদারের একদম মুখ ভার হয়ে যায়। সুইডেনের ওয়েদার যেন সে একদম, তোমরা সুইডেন ছেড়ে দেবে। সে কথায় আছে না, যদি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে। তো আজকের ঘটনা হচ্ছে যেটা, যদি যাও অল্যান্ডে তো কপাল যায় সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আমরা চলেছি অল্যান্ড হচ্ছে ফিনল্যান্ডের একটা আইল্যান্ড। তো সেই আইল্যান্ডে যাব ক্রুজে করে। তো সেই নিয়েই আজকের গল্প। এখন বাজে 7:21। আমাদের বাস ছাড়বে উপসালা সেন্ট্রাল থেকে মোটামুটি ওই 8টা নাগাদ। তো আমাদের ঠিক এক্সাক্ট লোকেশনটা জানা নেই, উপসালার কোন জায়গাটা থেকে, সেন্ট্রাল স্টেশনে কোন জায়গাটা থেকে ছাড়বে। তো সেই কারণে একটু আগে বেরোলাম। আর এখান থেকে খুব বেশি দূর নয়, মোটামুটি 2 কিলোমিটার মতো দূর। তো সেইটুকু হেঁটে গিয়ে দেখি ওই বাসটা কোত্থেকে ছাড়ছে, ধরা যাক। আমাদের বাড়ি থেকে এই যে উপসালা সেন্ট্রাল স্টেশন অবধি হেঁটে যাচ্ছি, এই জায়গাটা অপূর্ব সুন্দর জায়গা। ইনফ্যাক্ট এটা মানে বেসিক্যালি উপসালার ট্যুরিস্ট স্পট বলা যেতে পারে। তো আমি আজকে সেই দৃশ্যগুলো এখন দেখাচ্ছি না এত তাড়াহুড়ো করে। রাদার আমার ইচ্ছে আছে যে এই জায়গার, এই ট্যুরিস্ট স্পটটার ভালো করে ভিডিও করে আপলোড করার। তো আজকে একদম, যেহেতু এমনিতেও তাড়াহুড়োর মুহূর্তে আছি, অতটা সময়ও দেওয়া যাবে না। তো সেই জন্য ভাবছি যে একবারে ওখানে পৌঁছে যাই, ক্রিসেলহামের বাসটা যেখান থেকে যাচ্ছে সেখানে। তো সেখানে আমাদের মানে অন্বেষার এক বান্ধবীও আসবে। তো তার সঙ্গে মিট করে একসঙ্গে বাসটা খুঁজে পেয়ে আগে বাসে ওঠা যাক। হ্যাঁ, আমরা তো পৌঁছেই গেলাম এই বাস স্টেশনটায়, একদমই রেলওয়ে স্টেশনটার পাশে। মানে আমরা যে পাড়ে থাকি রেলওয়ে স্টেশনটা তার উল্টো দিকে। মানে এটা নিউ টাউন বলা যায় বোধহয় উপসালার, ওল্ড টাউনটা ওই দিকটায়। তো বাকি টিমের সঙ্গেও মিট করে নিয়েছি। অন্বেষা ও আমার বান্ধবী শান্তনু, আজকে আমাদের যাত্রা শুরু। তো এই আমাদের টিম আজকে 3 জনের। তোমার বক্তব্য কীরকম? এক্সাইটেড? খুব এক্সাইটেড। নতুন একটা জায়গায় যাব। অন্বেষা খুব হেল্প করেছে আমাকে। অন্বেষা নির্মলের সাথে নতুন জায়গা এক্সপ্লোর করব। দেখা যাক, লুকিং ফরওয়ার্ড টু ইট। আমাদের যাত্রা শুরু। দুগ্গা দুগ্গা। দিদা ঠাকুমারা ঠিক এইভাবেই বলতো। এই কথাটা ওরা যেভাবে বলতো তার মধ্যে এত আন্তরিকতা লেগে থাকতো যে ভ্রমণ শেষে বাড়ি ফেরার ইচ্ছেটা প্রবল হয়ে যেত। দেখতে দেখতে আমরা এবার এই উপসালা ছাড়িয়ে হাইওয়ের দিকে এগিয়ে চলেছি। যাই হোক, এই ফাঁকে বলে রাখি 2000 টাকায় বিদেশ ভ্রমণ কিভাবে সম্ভব। অল্যান্ড যাওয়ার জন্য একেরোলাইনের ওয়েবসাইটে গিয়ে টিকিট বুক করতে হবে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। উপসালা সেন্ট্রাল স্টেশন থেকে বা নর্তালিয়ার থেকে ওই দিক থেকেও বাসে করে গ্রিসেলহাম এবং ওখান থেকে ক্রুজে করে একেরো অবধি আসা যাওয়ার টিকিট আমাদের পড়েছে 200 এসিকে পার হেড মতো। আর তারপরে আমরা একেরো থেকেও মারিহাম যাওয়ার বাস সার্ভিস নিয়েছি, তো যেটার কস্ট পড়েছে ওই 25 এসিকে করে। তো টোটাল আমাদের খরচা হয়েছে 250 এসিকে, মানে 250 সুইডিশ ক্রাউন। তো একদিনের জন্য এই 250 এসিকে মানে ওই মোটামুটি 2000 টাকায় বিদেশ ভ্রমণ মন্দ না।
এই সামারে স্টকহোম বা উপসালাতে যারা থাকেন তাদের জন্য তো এটা বেশ ভালো প্ল্যান। একবার ট্রাই করে যে কোনো একটা উইকেন্ডে ডে ট্রিপ হিসেবে ঘুরে আসতেই পারেন। কি গো, খিদে পেয়ে গেছে? ব্রেকফাস্ট করে এসছে? ও যা, তাহলে আমাদের তো সময় হয়নি, পেটে এখনও খিদে এখন ডন মারা শুরু করেছে আস্তে আস্তে। তো এখানে খাওয়া যাবে না, জাহাজে উঠে দেখবো। এই জন্য বলে টিমে যাওয়া ভালো। কি সুন্দর চাইতেই খাবার এসে গেল, যেন মনে হচ্ছে ভূতের রাজা বর দিয়েছে। তবে হ্যাঁ, সায়ন্তনী বর দিয়েছে, সত্যি কথাই তাই। তবে বিধিসম্মত সতর্কীকরণ, এটা কিন্তু কোনো ইকার অ্যাড ছিল না। হ্যাঁ, মানে ইকা আমাদের কোনো পয়সাও দেয়নি, কিছুই দেয়নি। তবে এখন পেট পুজোর জন্য ইকাকেই আমাদের পয়সা দিতে হয়েছে। তো থ্যাঙ্কস টু সায়ন্তনী। চলো খাওয়া দাওয়া একটু করে দেওয়া যাক। চাটা নিই, চাটা হলে জমে যেত। দেখতে দেখতে আমরা উপসালা কমিউন ছাড়িয়ে নর্তালিয়া কমিউনের মধ্যে দিয়ে চলেছি। Ja, det är viktiga grejer som jag ska säga. সুইডিশ অ্যানাউন্সমেন্টের মধ্যে দিয়ে ড্রাইভার সাহেব জানিয়ে দিলেন যে আমরা একটু তাড়াতাড়ি, 1.5 ঘন্টা মতো লাগে, তো একটু তাড়াতাড়ি আমরা পৌঁছিয়ে গেছি আর কি গন্তব্যে। এখানে এরকম বেশ অনলাইন চেকিং, অনলাইন নয়, বেসিক্যালি কিয়ক্স রাখা আছে চেকিংয়ের জন্য। সেখানে নাম্বারগুলো দিয়ে এরকম চেকিংয়ের জায়গাটা থেকে ছাড়ার পর হচ্ছে কাউন্টার, যেখানে কাউন্টারে হচ্ছে বোর্ডিং করে এখানে ঢুকতে হবে। এরো ব্রিজের মতো এই জায়গাটা ঢুকিয়ে দিয়েছে বলে এই আমরা না পুরোপুরি জাহাজটার এই যে ভিউটা, সেই জাহাজটার ভিউটাকে নিতে পারছি না। এটা একটা সমস্যা হয়ে গেছে, পুরো যে জাহাজটাকে তুলবো সেটা সম্ভব হচ্ছে না। পোর্টটাও খুব একটা খারাপ না, বেশ সুন্দর জায়গা। হ্যাঁ, এই জাহাজটা বড়ই, তবে ভাইকিং বা সিলভিয়া লাইনের মতো নয়। এটা বেশ ইনফরমেশন কাউন্টার আছে এখানে। এটা একটা ছোট লবি টাইপের। আচ্ছা, ট্যাক্স ফ্রি শপিংয়ের জায়গাটা এখানে। আর ওদিকে টয়লেট, এদিকে লিফট রয়েছে। আর এই হচ্ছে উপরে ওঠার বা নিচে নামার সিঁড়ি। হ্যাঁ, আমরা এখন 5 নম্বরে রয়েছি। 3-4 গাড়ি পার্কিং, ফ্রুট টুটস মানে সমস্ত কোর্টের জিনিসপত্র পার্কিং হবে। 6 নম্বরটা রয়েছে আলাকার্টে বাফে, আর 7 নম্বরে ড্যান্স বার। তো ডেটগুলো কোথায় রয়েছে চলো দেখা যাক, নাকি এইটা দেখে নেবে ট্যাক্স ফ্রি ইনফরমেশন জিজ্ঞেস করে দেখো। চলো, এখানেই এরকম ব্যাগেজ রুম রয়েছে। তো আমরা আমাদের একটা লাগেজ
আর কি এই ব্যাগেজ রুমে রেখে দিই। বাদ বাকিগুলো সঙ্গে রাখছি, কারণ টুকটাক খাবার, জল, তারপর হচ্ছে জ্যাকেট, এগুলো সব সঙ্গে রাখাটা জরুরি। লাগেজ রুম ডিউরিং জার্নি টাইম হচ্ছে ক্লোজ থাকবে, আবার 10 মিনিট আগে হচ্ছে বোর্ড করার জাস্ট 10 মিনিট আগে হচ্ছে ওরা লাগেজ রুমটা খুলে দেবে। এখানে বেশ লেআউটটা দেওয়া আছে জাহাজে, যে প্রত্যেকটা ফ্লোরে কি কি রয়েছে। ডেক 8, ডেক 7, 6, আমরা রয়েছি হচ্ছে ডেক 5-এ এখন, ট্যাক্স ফ্রি আর এই যে জায়গাটায়। এর ওপরের ফ্লোরটা ওঠা যাক এবার। একবার ভাবছি ট্যাক্স ফ্রি জায়গাটা দেখেই নিই। বুঝলাম ট্যাক্স ফ্রিটা খুলবে হচ্ছে 10টার সময় জাহাজ ছাড়ার সময়। তো আগে আমরা তাহলে ওপরটায় ডেকে চলে যাই, ডেকের খানিকটা দেখে নিই। এই হচ্ছে মোটামুটি সিঁড়ি দিয়ে আমি যেটা উঠছি, নিচের ফ্লোরে যে ভিড়টা দেখলাম সেটা মোটামুটি হচ্ছে ওই বাফে রুমটাতে খাওয়া দাওয়ার জন্য। আর এখানেও একটা রুম রয়েছে, তবে এটা হচ্ছে ওই ড্যান্স বার টাইপের, ক্যাফেটেরিয়া টাইপ রয়েছে। এখানে প্রচুর এরকম এই ক্যাসিনো টাইপের জিনিস রয়েছে, মানে পয়সা দিয়ে এখানে সোজা বাংলায় জুয়া খেলা যাবে আর। আমি ঠিক জানি না, আমার আইডিয়া নেই এখানে রুমগুলো হচ্ছে যেমন 701 রুম, এই রুমগুলো কি করে বুক করা যায়। কারণ যখন ইকোনো লাইনে থ্রু দিয়ে বুক করছিলাম, দেখছিলাম যে তখন হচ্ছে কি দেখছিলাম যে এই রুমগুলো পাওয়ার কোনো অপশন সেরকমভাবে দেখিনি। আরেকবার আমাকে বাড়ি গিয়ে তাহলে চেক করতে হবে। ইকোনো লাইনে আমরা তো জাহাজে জাস্ট ক্রুজটা এমনি বুক করেছি যে ঘোরার জন্য। এগুলো দেখে যাওয়ার জায়গা, জাহাজ ছেড়েও দিয়েছে, বাইরেটাই যাওয়া যায়। এই আমাদের জাহাজ ছেড়ে দিয়েছে। এটা অনেকক্ষণ ধরে ওড়ে। এখানে আর্কিওপলিগুলো সেই অর্থে নেই, ডাইরেক্টলি বেরোনোর পরপরই হচ্ছে মানে যেন সমুদ্রে পড়ে গেল গ্রেসেলহাম থেকে। এই যে জায়গাগুলো ইউজুয়ালি এই জায়গাগুলোতেই থাকে হচ্ছে লাইফ জ্যাকেটগুলো জাহাজের। তো যেখানে ইনস্ট্রাকশনও দেওয়া রয়েছে, এটা অবশ্য অনেকটা উঁচু করে দিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার জন্য ভালো জায়গা। তবে অনেক জাহাজেই আমি দেখেছি ভাইকিং লাইন বা সিলভিয়া লাইন এগুলো বেশ বসার জায়গা করে তার নিচে বেশ করা থাকে। কীরকম লাগছে বল, জাহাজ জার্নির সঙ্গে বাকি জার্নিগুলোর ডিফারেন্স কী লাগে, কী ভালো কী খারাপ? সব জার্নির আলাদা আলাদা এক্সাইটমেন্ট, আলাদা আলাদা ব্যাপার। এইটা যেরকম আমার মনে হচ্ছে ডাইরেক্ট উঠে জলে সমুদ্রের মধ্যে ঢুকে গেছে যেরকম মনে হচ্ছে। না, আমার ক্ষেত্রে অবশ্য জিনিসটা একটু আলাদা। আমার ট্রেন জার্নি অত্যন্ত ভালো লাগে, ট্রেন জার্নি খুব প্রিয়। মানে সে ফ্লাইট জার্নি, বাস জার্নি সবের থেকে ট্রেন জার্নি বা কার জার্নি থেকেও ট্রেন জার্নি ভীষণ প্রিয়। আর তবে ক্রুজ জার্নিতে আমি খুব একটা পেছনে রাখবো না, কারণ ক্রুজ জার্নির ওই মৃদুমন্দ ছন্দ, এই জিনিসটা আমার আর এত স্মুথ, এত সুদিং, এটা খুব ভালো লাগে। হ্যাঁ, সেটা আমার আটলান্টিকে চড়ারও অভিজ্ঞতা রয়েছে, সেটাও খুব ভালো লাগে। যে জাহাজের সামনে পুরো ডুবে যাচ্ছে, এরকম কোনো ওপেন ডেক নেই, সেখানে মানে ঢেউ হচ্ছে, মানে এতটাই ওপর দিয়ে যাবে যে জাহাজের সামনে এগুলোকে পুরো জলের মধ্যে ডুবিয়ে নেবে, মানে এরকম হতে থাকে আবার এরকম হয়। তো সেই অভিজ্ঞতাও রয়েছে আটলান্টিকের চড়া। তো ঠিক আছে, মানে যেটাই হোক না কেন, স্মুথ হোক আর হোক, খুবই ভালো লাগে। বোঝা যায় না যে একটু চলার পরে মনে হয় না যে সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, এতটাই স্মুথ। এক্স্যাক্টলি। স্পেশালি এখানে তো আমরা রাত্রির কাটাবো না, না হলে যেটা ব্যাপার যে রাত্রিরে শুয়ে রয়েছি আর জানলা দিয়ে দেখছি যে জল যাচ্ছে। ট্রেনে যেমন ট্রেনের লাইন চলে আমাদের সাথে, এখানে জল চলছে, সেটা একটা আলাদা মনে। এই হচ্ছে যে পোর্টটা যেখান থেকে আমরা গ্রেসেলহ্যাম যেখান থেকে ছেড়ে
সাপোর্টগুলো, এগুলো তার প্রপেলার। সামনের দিকে যাওয়ার কথা সেটা হচ্ছে স্পোর্ট টাইম। বিশাল হাওয়া দিচ্ছে। এর উপরে ওঠার জায়গা দেয়নি, সব ক্লোজড। আমি জানি না ফ্রন্ট ডেকটায় কোনোভাবে যাওয়া যাবে কিনা। মোস্ট অফ দ্য ডেক এই জাহাজটা দেখছি ক্লোজড। তো ভিউ পয়েন্ট খুব একটা বেশি নেই। বাইকিং লাইন বা সিরিয়া লাইনের যে সুবিধাটা আছে সেটা এটাতে তো দেখতে পাচ্ছি না। এখানে অনেক রকমের ব্রেকফাস্ট খাবার, সেগুলোর মেনু কার্ডও দেওয়া রয়েছে। যেমন ড্রিঙ্ক রয়েছে রামলোসা এখানে 23, কাফে 26। তো এখানে কেউ চাইলে ব্রেকফাস্ট করে নিতে পারে। খুব সুন্দর সিনিক ভিউ দেখতে দেখতে। আর যদি ঠান্ডায় সমস্যা হয় তার জন্য দিব্যি জায়গা রয়েছে। স্পেশালি এটা আমার মনে হয় শীতকালেতে খুব ভালো কাজে দেবে, কারণ এখনই বাইরে দাঁড়ানোটা সমস্যার হচ্ছে এই মেঘলা ওয়েদারে। তো শীতেতে এই জায়গাটা মোস্ট প্রবাবলি ফুল থাকবে। এখন যেটা বাইরে অনুভব করা যাচ্ছে যে লোকজন সব বাইরে বসে আছে, সেই জিনিসটা থাকবে না। একটু বাইরের দিকটাও ঘুরে আসা যাক। নিচেও লোকজন সব খেতেই বসেছে দেখছি। আমরা এখন জাহাজের পেছন দিকটায় রয়েছি অ্যাকচুয়ালি। দারুণ লাগছে। এই হচ্ছে পেছনে আমাদের জাহাজ, দারুণ লাগছে। এখানে মানে চুপচাপ দাঁড়িয়ে থাকলেই ভাল লাগে। যখন বাইকিং লাইন বা সিরিয়া লাইনে করে হেলসিঙ্কি গেছিলাম, তো তখন এরকম অনেক সময় গেছে যে সন্ধেবেলা রাত্রিবেলার দিকে আমি এই জাহাজের পেছন দিকটায় এসে এরকমই ডেকের ওপর দাঁড়িয়েছিলাম। এই জায়গাগুলো এলেই আমার সেই টাইটানিকের বিখ্যাত সিনটার কথা মনে পড়ে যায়। সেই রোজ সুইসাইড করতে যাচ্ছে আর জ্যাক সেখানে এসে বাঁচাচ্ছে। তো এই জলের স্রোতটা তৈরি হয় প্রপেলারের এতে, এটা দেখতেই খুব ভালো লাগে। জাহাজ ছেড়েছে খুব বেশিক্ষণ হয়নি, 10টা 13, 10-15 মিনিটের মধ্যেই অনেকটাই দূরে চলে এসছে। আমাদের জার্নিটা মোস্ট প্রবলি 2 ঘন্টার। তো দেখা যাক ওরা কোথায় আছে বা দেখি। এই আরেকটা দিয়ে উপর ডেকটায় যাওয়ার রাস্তা পেয়েছি। এদের যত ডেকগুলো সব হচ্ছে জাহাজের পেছন দিকটা, একদম শেষের দিকটায়। গাছগুলো শুকিয়ে গেছে। এখানে ম্যাক্সিমাম জায়গাটা, যেমন এই ডেকের সামনেটায় যাওয়ার কোনো রাস্তাই রাখেনি, পুরোটাই ঘিরে দিয়েছে। একটা দিকে ভালো করেছে এই ফেন্সিংগুলো দিয়ে, কারণ ঠান্ডা হাওয়াটা কম লাগবে। তবে জাহাজের সামনের দিকটা যেতে দিচ্ছে না, বেশ মন খারাপ লাগছে। তো জাহাজের মোটামুটি প্রত্যেকটা ডেক এবং প্রত্যেকটা ফ্লোরের ভিউগুলো দেখালাম। তো এবার যাই ওদেরকে খুঁজে বার করি, ওরা কোথায় রয়েছে, নাহলে ওরা খারাপ লাগবে। একসঙ্গে
ঘুরি, তারপর আরেকবার ওদেরকেও দেখাই। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা, যে একটু ব্রেকফাস্টও করতে হবে, সেটাও করে নিই এখানে কোথাও বসে, ওদেরকে ডেকে নিয়ে আসি। বেশ ফ্লোরটা যেরকম করে রেখেছে, যেন মনে হচ্ছে সেই মিউজিকের খাতাগুলো যেরকম হয় লোকজন করে, মানে সেরকম একটা ভাইব দিচ্ছে পুরো, যেন মিউজিকের নোটবুক। ওরা বললো যে ওরা জাহাজের সামনের দিকে রেস্টুরেন্টে গিয়ে বসে আছে, মোস্ট প্রবলি ড্যান্স বারটায় বসে আছে। দেখি, জাহাজটা এক চক্কর দিয়ে এলাম। সেটা তো বুঝতে পারছি, ও বলছে এইখানে চলে আসো, ব্যাগটা রেখে দাও। এই হচ্ছে সুইডেন, এই হচ্ছে উপসালা, এই আমরা গ্রেসেলহ্যামে এসেছিলাম, জাহাজে চড়েছি, এখন চলেছি হচ্ছে মারিহ্যামের উদ্দেশ্যে। এইটা হচ্ছে ফিনিশ আইল্যান্ড, যদিও ফিনিশ আইল্যান্ড, কিন্তু এখানে মোস্টলি হচ্ছে সুইডিশ স্পিকিং লোক থাকে। অবশ্য টোটাল পপুলেশন হচ্ছে একেরোর কমিউনের টোটাল পপুলেশনই হচ্ছে 1000। এই আইল্যান্ডটাতে যত লোক থাকে 1000-এর নিচে, অ্যাকচুয়ালি বিলো 1000। আমাদের দেশ থেকে কত চিনি দেবো তো? দিয়ে দাও, দুটো চিনি, একটা বেশি মিষ্টি হয়ে যাবে না? আমাকে একটা দিও। ভূতের রাজা দিল বরের মতো, আজকে সায়ন্তনী বরে চলছি আমরা। এইরকম মানুষকে টিমে রাখা ভালো। মেনু দেখাও, মেনু দেখাও। মেনু হচ্ছে বাসন্তী পোলাও আর আলুর দম, আর একদম কষা আলুর দম। এরকম লোককে সবসময় টিমে রাখা দরকার, বিশেষ করে আমার মতো ব্লগারের, যে সবসময় খেতে ভালোবাসে। থ্যাংক ইউ। নো প্রবলেম, সবটা খেয়ে যেতে হবে। এদের এরোপ্লেনের মতো সেই চামচ, কাঁটা চামচের জিনিসও পাওয়া গেছে। জাহাজে বসে এরকম জিনিস, বাসন্তী পোলাও সঙ্গে কষা আলুর দম, আহা। প্রত্যেকবারে জাহাজের এক্সপিরিয়েন্সটা হেভি হেভি হয়। লাস্ট বার সিরিয়ালান্ডে বিরিয়ানি হয়েছিল, কেমন লাগছে? দারুণ দারুণ লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিধিসম্মত সতর্কীকরণ, নজর দেবেন না প্লিজ। এবারে একটু নিজের সাথে সময় কাটানোর পালা। জল, আকাশ আর জাহাজ। मैं और मेरी तन्हाई अक्सर अकेले बातें करते हैं। দেখতে দেখতে পৌঁছে গেলাম। জাহাজের এই পার্কিং করাটা পোর্টেতে আমার সবথেকে ডিফিকাল্ট কাজ বলে মনে হয়। যাই হোক, পরের পর্বে ফিরছি আমাদের অল্যান্ড ভ্রমণের গল্প নিয়ে। মানে স্পিডটা কন্ট্রোল করে এই ধাক্কাটা লাগানো, এরা কোথায় লাইসেন্স বা করে? এদের তো মেরিন ইঞ্জিনিয়ার তো সবাই মেরিন। হ্যাঁ, না হলে এখানে তুমি করবে কি করে? এখনো করছে না, এবার পুরো ওদিকে খেলছে না, খেলছে, সেটাই বা করছে কি করে কে জানে বাবা। বাস কি এসে গেছে? এদের নিতে আসার বাস
বাবা কত গাড়ি এসেছে দেখো তুমি, মানে মানুষের যে তো গাড়ি উঠবে এখানে দেখতে পাচ্ছি আমি। গাড়ি আমি নির্মাল্য, আর আমি অন্বেষা। আর আমার ডায়েরিতে থাকা ছোট ছোট গল্পগুলো আমি এভাবেই নিয়ে হাজির করছি নিডস ডায়েরি চ্যানেলে। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে নিডস ডায়েরি সঙ্গে রাখুন, দেখতে থাকুন।